আজকে ঢাকা শহরে খেলা হবে, খেলা দেখার জন্য পান্তাবাদ খেয়ে রেডি হয়ে যান। আজকে আলেম ওলামারা খেলা দেখাইয়া দিবে, কিন্তু জোহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কিরকম জমেছে। এই খেলাটা আজকে দেখিয়ে দিবে হাত পাখার নামে জামাত আমির সহ সবাই কিন্তু সেখানে যাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের বড় ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপি নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের রাজনীতি নড়াচড়া শুরু হয়েছে। একসাথে দুইটা যুগান্তকারী ঘটনা ইতিহাসে প্রথম। আগামীকাল যা হতে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে, তো অনেকের মাথা ব্রেন নষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয় রেকর্ড হবে, রেকর্ড। কি ঘোষণা আসে, নির্বাচন করে যারা চিল্লাইতেছেন তাদের মুখে টেপ লাগাই দিবে আগামীকাল। হ্যাঁ, এটা ইতিহাসে নজিরবিহীন একটা ইতিহাস তৈরি করেছে। প্রথমেই একটা খুশির বার্তা দিয়ে আপনাদেরকে শুরু করছি। তারা এটা নিয়ে অ্যাকশন নিচ্ছে। এই সোনার বাংলাদেশ, এর চাইতে আর কি চান? আর কি চান বলেন? আলহামদুলিল্লাহ। বলে না, বানরকে যদি বেশি আদর করেন তাহলে ঘাড়ে উঠে যা। মাঝে মাঝে যদি বানরকে লাঠি দিয়ে মানে ঘাড় পাথারে দুটা বাড়ি দেওয়া যা, তাহলে বানর ঠিক চলে। ভারতের অবস্থাটাও তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি খেয়ে এবার সোজা হয়ে যাওয়ার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে আজকে একটি বড় নিউজ এসেছে। বলুন তো, বাংলাদেশের স্থায়ী শত্রুকে? আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের নাম বলবেন, কিন্তু এইখানে আপনাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আসলে আওয়ামী লীগ বাংলাদেশের স্থায়ী শত্রু নয়। বাংলাদেশের মূলত স্থায়ী শত্রু হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে ঢাকা শহরে খেলা হবে, ফজর নামাজ পড়ে খেলা দেখার জন্য পান্তাবাদ খেয়ে রেডি হয়ে যান। আজকে আলেম ওলামারা খেলা দেখাইয়া দিবে, কিন্তু সারা বাংলাদেশের আলেম ওলামারা কিন্তু ঢাকার পথে আছে। এখন জোহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কিরকম জমেছে। এই খেলাটা আজকে দেখিয়ে দিবে হাত পাখার নামে জামাত আমির সহ সবাই কিন্তু সেখানে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে শোনায় রাখছি যে আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে। চমকটা দেখার জন্য আপনারা একেবারে চোখ কান খুলে একেবারে টেলিভিশনের পর্দায় জোহরের পর থেকে বসে যাবেন। বুঝতে পারবেন বাংলাদেশে কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে পছন্দ করে। এতদিন পর্যন্ত আমরা যারা আধুনিক মনা, আধুনিক শিক্ষিত, আমরা ভাবতাম যে আলেম ওলামা আর হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত। আজকে দেখতে পাবেন যে আজকে যে হুজুরদের দৌড় একেবারে পার্লামেন্টের শীর্ষ চেহার পর্যন্ত যাবে, এটার একটা নমুনা মাত্র আজকে দেখতে পাবেন। এইরকম নমুনা দেখা মাত্র শুরু আজকে থেকে, এটা কিন্তু শেষ না। এটা হাত পাকা দিয়ে শুরু করেছে। জামাতের আমির সেখানেও যাবে এবং এখানে বাংলাদেশে অন্য কোনো দল চান্স পাবে না, শুধু আলেম ওলামা এবং ইসলামী দলগুলাই চান্স পাবে এবং তারা এখানে বক্তব্য দিবে। মানুষ নয়, আমি শুনতেছি মৌমাছির মতন মানুষ নাকি ঢাকামুখী এখন চতুর্দিক থেকে। বরিশাল থেকে লঞ্চগুলা বরে বরে আসতেছে, চাঁদপুর থেকে লঞ্চ বরে আসতেছে, অন্যান্য জেলাগুলা থেকে ট্রেন, বাস, যেই ধরনের যানবাহন আছে তা অনেক এসে পৌঁছে গিয়েছে অলরেডি এবং অনেকে অনেক দূর থেকে এসে ঢাকার হোটেলগুলা ফিল আপ এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এসে আগের দিনই রেস্ট নিচ্ছেন। শনিবার দুপুরে খেলাটা দেখার জন্য শুক্রবারই ঢাকা চলে এসেছেন। তাই আলেম ওলামাদের কি শক্তি আর কি সামর্থ্য আছে, এই খেলাটা আজকে শনিবার দেখা শুরু করবেন এবং এখানে বাংলাদেশের চমক লাগানো আলেম ওলামারা বক্তব্য দিবেন। অনেকের নাম আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাডভাইসে পাচ্ছি না, কিন্তু আমরা যা শুনতেছি যে বাংলাদেশের এমন কোনো পক্ষের আলেম বাকি থাকবে না, এমন কোনো ইসলামী দল বাকি থাকবে না, এমন কোনো ইসলামী মনা কোনো গ্রুপ বাকি থাকবে না যারা আজকের এই সমাবেশে যোগদান করবে না। কারণ আজকের এই সমাবেশটা হবে তাদের একটা ঐক্যের উদ্বোধনী অনুষ্ঠান। তারা যে ঐক্যে পৌঁছতেছেন
আগামী নির্বাচনে যে বাক্স একটা হবে বারবার বলতেছে, চরমুনাই বলতেছে বাক্স একটা হবে, জামাত বলতেছে বাক্স একটা হবে, হেফাজত বলতেছে বাক্স একটা হবে, মামুনুল হক বলতেছে বাক্স একটা হবে, বাক্স যে সত্যি সত্যি একটা হবে সেই ভাষণটাও আজকেই হয়তোবা আপনারা পেয়ে যাবেন। আজকেই হয়তোবা আলেম ওলামারা ঐক্য হয়ে ঘোষণাটা দিয়ে দিবে যে আমরা ঐক্য হয়ে গিয়েছি অলরেডি। আলেম ওলামারা ঐক্য অলরেডি হয়ে গিয়েছে। আজকে থেকে তারা শুরু, নির্বাচনের দিন পর্যন্ত এই ঐক্যের ভিতরে শুধু প্লাস 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 দেখবেন, শুধু বাড়বে ঐক্য দেখবেন, মাইনাস দেখবেন না। আজকে থেকে শুরু, জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত শুধু দেখবেন তাদের সাথে গিয়ে বহু রাজনৈতিক দল ধর্ণা ধরবে, আমরা আপনাদের সাথে কোনো সিট লাগবো না, শুধু আপনাদের সাথে থাকতে চাই। বহু রাজনৈতিক দল বলবে শুধু আপনাদের সাথে একটু মঞ্চে দাঁড়াইয়া ছবি উঠাইতে চাই, আমাদেরকে সংসদে কোনো আসন দিতে হবে না, আমাদের যারা আছে সবাই আপনাদেরকে ভোট দিবে। কারণ আমরা বললেও আমাদের বউ বাচ্চারাও আমাদের কথা শুনবে না, আমাদের বউ বাচ্চারাও আপনাদেরকে ভোট দিবে। কারণ এই গণজোয়ার বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই গণজোয়ার আজকের থেকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন। তাই বিচারটা শেষ না করে নির্বাচন দিয়ে ফেলবে, এই আলেম ওলামারা ঢাকা শহর ব্লক দা বসা যাবে। ইনুস সাহেব গর্তে বাড়িতে পারবেন না, আগে বিচার পরে নির্বাচন। ইনুস সাহেব আপনি গর্তে বাইরিলে খবর আছে, আগে আপনি বিচার করেন, আপনারে বসাইছি আমরা বিচারের জন্য, পরে নির্বাচনের জন্য। তাই আপনি কমিটমেন্ট দিয়ে আসছেন ফ্রান্স থেকে, আপনি বিচার করবেন। এই দেশের ১৫০০ মায়ের সন্তানের বিচার আপনি করবেন। এই দেশের ২৫-৩০ হাজার মায়ের সন্তানের হাত পা চোখ কান হারাইছে, তাদের বিচার করবেন। এই দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে, এই বিচার করবেন। এই দেশের প্রত্যেকটা বিচার ১৫.৫ বছরের শেষ হওয়ার আগে নির্বাচন দিতে পারবেন না। এই বেলকিটার ভিতরে সময় চলে যাবে আপনাদের সবার। একটা বেলকি দেখবেন শুরু হয়ে যাবে কালকের থেকে, এবং সেই বেলকি দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। আমি ওই চিন্তা করতেছি মাথা আমার ঠিক থাকবে কিনা কালকে। হাসনাত আব্দুল্লাহকে পিনাকি ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপিকে ছাপিয়ে, এনসিপি নিয়ে বিতর্ক আছে, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এদের প্রতি জনগণ প্রচন্ড ক্ষুব্ধ। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক সাহসী কথা বলেন, আবার বিতর্কিত কথাও বলেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ইজ এক্সেপশনাল। যদি বলা হয় যে এনসিপির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে, উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর গ্রহণযোগ্যতা এনসিপির ঊর্ধ্বে। ইসলামের প্রতি তার ভালোবাসা, জনগণের প্রতি তার দায়বদ্ধতা, বিপ্লবী চরিত্র, সব দিক বিবেচনায় হাসনাত আব্দুল্লাহ জনতার আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়ে উঠছে। জামাতের লোকজন এখন হাসনাতকে বিশ্বাস করে। হাসনাতের কপালে কালো দাগ, সিজদার দাগ। হাসনাতের চোখ বেয়ে পানি পড়ে অল্পতেই। আলেম ওলামাদের দেখলে, শহীদ পরিবারকে দেখলে, আল্লামা সাইদি পরিবারকে কাছে পেলে জড়িয়ে ধরেন, তার চোখ থেকে পানি পড়ে। এর জন্য হাসনাতের প্রতি আমার একটা স্পেশাল অ্যাট্রাকশন, স্পেশাল একটা ভালোবাসা, স্নেহ কাজ করে, রেসপেক্ট কাজ করে, যেটা পিনাকি ভট্টাচার্যের একটা স্বীকৃতির মধ্য দিয়ে আরো স্পষ্ট হয়ে উঠছে। পিনাকি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিনাকি যদি কাউকে জাউরা সেল মেরে দেয়, সে আসলে জাউরার জেল, এবং তার ভবিষ্যৎ খারাপ, যিনি রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবেন না। আবার সেই পিনাকি যদি কাউকে ভালো কিছু রিকগনাইজ করেন, তাহলে বুঝতে হবে যে আসলেই তিনি ভালো। দেখেন, টাকা পয়সা, অমুক তমুক, কারচুপি, গাড়ি বহন নিয়ে বিতর্ক, চাউল মারা, ডাইল মারা, এই করার চেষ্টা, ওই করার চেষ্টা, অমুক জায়গা ফোন, কত বিতর্ক, কত এনসিপির কাকে নিয়ে বিতর্ক হয়নি, কিন্তু হাসনাতকে নিয়ে কার্যকর বিশ্বাসযোগ্য কোনো বিতর্ক, বিশ্বাসযোগ্য কোনো অভিযোগই কি উত্থাপন করতে পারেনি। আসলেই ভালো ছেলে, পরিশ্রম করেন। এবং হাসনাতের এই ভালো থাকা, দুর্নীতি বা এগুলো কোনো চাঁদাবাজি, এগুলোর সাথে না জড়ানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে হাসনাত এমনিতেই ধনী ছিলেন আগে থেকে। কোচিং ব্যবসা করতেন, শিক্ষক ছিলেন, অনেক টাকা পয়সা ইনকাম করতেন, লক্ষ লক্ষ টাকা তার ছিল। স্টুডেন্ট লাইফেই তিনি লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম শিক্ষার্থীর ভাগ্যে জুটে। একজন উদ্যোক্তা ছিলেন হাসনাত। তার উন্নত জীবন বলতে আমি সেই বসুন্ধরা রানবেরদের মতো বলছি না, আমাদের মিডল ক্লাসদের হিসাবে উন্নত জীবন বলতে যাবো, এটা হাসনাতের ছিল স্টুডেন্ট লাইফ থাকা অবস্থা, অতএব তার চুরি করার প্রয়োজন ছিল না। এই জন্য হাসনাতের ডেভিয়েশন। আর হাসনাত তাছাড়া একজন ইমানদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তাকওয়া আছে, ভালো পরিবারের সন্তান। পিনাকি ভট্টাচার্য বলছেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের জোহরান মামদানি। এখন অনেকে বুঝতে পারছেন না যে এটা বড় ধরনের স্বীকৃতি কিভাবে হয়। বাংলাদেশের জোহরান মামদানি, হুইজ জোহরান মামদানি, এটা আবার কেমন স্বীকৃতি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক। জোহরান মামদানি একজন তরুণ নেতা, তাকে আমি প্রথমে বলবো ইসলামপন্থী নেতা।
তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন তা না, ডেমোক্রেট করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র হবেন সামনে, প্রাইমারিতে পাশ করেছেন। মোটামুটি নিশ্চিত যে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন এই জোহরান মামদানি, আমেরিকা নিউ ইয়র্কের। এই জোহরান মামদানি ইসলামপন্থী, মুসলমানদের অধিকার নিয়ে কাজ করেন, ইসলাম নিয়ে কাজ করেন, ইসলামের পক্ষে কথা বলেন, তারপর নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছে। মানে অসম্ভবকে সম্ভব করার মতো। এবং কোন বংশোদ্ভূত? এ হচ্ছে উগান্ডীয় বংশোদ্ভূত, উগান্ডীয় মুসলিম। এই উগান্ডীয় বংশ অরিজিন আমেরিকান। জন্ম 91 সালের দিকে এই জোহরান মামদানির। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পলিটিক্স করেন, সেই হিসাবে তিনি প্রাইমারিতে জিতেছেন এবং তার সম্ভাবনাই বেশি, নিউ ইয়র্কে তার ফিল্ড ভালো। আচ্ছা, এই মুহূর্তে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো বাংলাদেশের স্থায়ী শত্রুকে, আপনারা নিশ্চয় আওয়ামী লীগের নাম বলবেন। কিন্তু এইখানে আপনাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আসলে আওয়ামী লীগ বাংলাদেশের স্থায়ী শত্রু নয়, তারা শত্রুর দ্বারা পরিচালিত একটি এজেন্ট। বাংলাদেশের মূলত স্থায়ী শত্রু হচ্ছে তার পার্শ্ববর্তী কাঁটাতারে ঘেরা একটি দেশ, যে দেশটি কোনোদিন কোনো মতো অবস্থায় বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি হোক, এটা কোনোদিন তারা চায় না এবং হতে দেবে না কখনো। তারা যে কোনোভাবে চলে বলে কলে কৌশলে এ দেশকে দমিয়ে রাখবে, এদেশের মানুষকে তাদের প্রজা বানিয়ে রাখবে, তাদের চাকর বানিয়ে রাখবে। বাংলাদেশ যেন তাদের কাছে অনুগত হয়ে হুজুর 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 করে এরকম একটি বাংলাদেশ তারা চায়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশ সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করুক, এটা কোনোদিন তারা হতে দেবে না। তো এই যে হতে দেবে না, তার অংশ হিসেবে তারা কখনো কখনো যখন যাকে পায় তাকে এদেশে এজেন্ট নিয়োগ করে এবং তাদেরকে দিয়ে কাজ করে। গত 17 বছর তারা আওয়ামী লীগকে দিয়ে এই কাজটি করিয়েছে। আওয়ামী লীগ তাদের খেলার পুতুল ছিল, তারা এই কাজটি করিয়েছে। এখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন তারা নতুন বন্ধু খুঁজে ফিরছে এবং তারা হয়তো ইতিমধ্যে পেয়েও গেছে যারা আওয়ামী লীগের রোল প্লে করবে খুব তাড়াতাড়ি। আর তাদের এই কাজটা তো তারা সরাসরি এখানে এসে করে না, তারা এদেশে তাদের 4টা প্রতিষ্ঠান আছে, 4-5টা প্রতিষ্ঠান আছে, এই 4-5টা প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই কাজটি পরিচালনা করে। এটি দীর্ঘদিন ধরে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার এবং বাংলাদেশের অন্যান্য মানুষ বারবার বলে আসছে, আমরা বিষয়টা সেভাবে গুরুত্ব দেই নাই বা এইভাবে আসলে বুঝি নাই। কিন্তু এখন যত দিন যাচ্ছে এবং তাদের অভিযোগগুলো যখন আমরা খতিয়ে দেখছি, আমাদের মতো সাধারণ মানুষ যখন খতিয়ে দেখছি, তখন দেখছি যে না, তাদের এই অভিযোগের, এই প্রতিষ্ঠানগুলোর অভিযোগ সম্পর্কে প্রায় 99% সত্য। এরা হচ্ছে নাম্বার 1 ডেইলি স্টার, নাম্বার 2 প্রথম আলো, নাম্বার 3 উদিচি, নাম্বার 4 হচ্ছে ছায়ানট এবং সিপিবি। এই কয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত এদেশে তার এজেন্ডা বাস্তবায়ন করে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি বাংলাদেশের স্থায়ী শত্রুকে চিনতে পারলাম এবং সেই শত্রু কাদেরকে দিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেটি সম্পর্কেও আমরা বুঝতে পারলাম। এখন এই যে শত্রুটা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সর্বশেষকে আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার গতকাল একটি প্রোগ্রামে তিনি প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে দুটি কথা বলেছেন। ডেইলি স্টারের একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনি আজ থেকে 13-14 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লাগাতার ভাবে একের পর এক এত মিথ্যাচার, জঘন্য অপবাদ চাপিয়ে দিয়ে গিয়েছে, তাকে এত গালমন্দ করেছে। ঠিক ডেইলি স্টার এই লোকটাকে একেবারে হিরো বানিয়ে দিয়েছে, প্রথম পেজে তার সমস্ত কথাগুলো বড় বড় হেডলাইন করে প্রচার করেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।